তাই নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই মাসে সরকার পতনের সর্বোচ্চ হুঁশিয়ারি। মুখ খুলেছেন উসমান হাদির উপর হামলার ঘটনা নিয়েও। আগামীকাল 16 ডিসেম্বর সারা দেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত দেয় বাংলাদেশে আসে, 20 থেকে 25 লাখ না কোটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে। একদিনে ইতিহাস গড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে। এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ, সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। তাহলে এই নির্বাচন কি আদৌ হবে? যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে তা প্রতিহত করবে? আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলো, বয়কট করছে না? নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। করে দিয়েছে আওয়ামী লীগ এখন মাঠে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না। তাই নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরও জোরে বেশি আহাজারি করছে। সেটা আপনি একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড হয় তার নিজেদের মধ্যে ঘটছে, সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে, আর সে আকুল হয়ে কাঁদছে। আর যত হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক, আইনজীবী, একের পর এক সেই 16 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে। এবং যখন আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করলাম, তাদেরকে কাজ করতে দিল না ইউনূস। কেন দেয়নি? তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে নিজে জড়িত, তার মেটিকুলাস ডিজাইনেই হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও যা ঘটছে সেটাই ঘটছে। কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কি আওয়ামী লীগ ধ্বংস করতে, আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি হারা, ঘর বাড়ি হারা, সব হারা। কারণ আওয়ামী লীগে না পেয়ে নিজেরা খুনোখুনি করবে এবং সেটাই এখন শুরু হয়ে গেছে। আর যে নির্বাচনের তফসিল দিয়েছে, তারপরে তো আরও তাদের খুনোখুনি আরও বাড়বে, নিজেদের মধ্যেই বাড়বে। কিন্তু জুলাই মাসে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে ইন্ডেমনিটি, অর্থাৎ দায় মুক্তি। আর আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। তো আপনার ক্ষতি যারা করছে তাদেরকে ছেড়ে দিয়ে দূরে বসে কাঁদলে তো চলবে না। যতজন মানুষ একসাথে ঘর বাড়ি পুড়িয়েছে, সবাই যদি একজোট হয়ে নামেন, এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায়? এই জুলুমবাজরা যাবে কোথায়? হ্যাঁ, আমি জানি এখন আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আপনি মামলা করতে গেলে মামলা করতে দেবেন না, উল্টো যে মায়ের খায় তার বিরুদ্ধে মামলা দেয়, যে মারে তাদের মাথায় করে নাচে। কিন্তু এর খেসাও তাদের দিতে হবে। শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত দেয় বাংলাদেশে আসে, 20 থেকে 25 লাখ না কোটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে। একদিনে ইতিহাস গড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে। এটা 100%। কারণ বাংলাদেশের শুধু সাধারণ নাগরিক শেখ হাসিনা এয়ারপোর্টে আসলে দেখতে যাবে না, আওয়ামী লীগের কর্মীরাও যাবে। তাহলে আওয়ামী লীগের কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যদি শেখ হাসিনা এয়ারপোর্টে আসে, বাংলাদেশে আসবে শুনে, তাহলে সেখানে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে। কারণ শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তা তুঙ্গে আছে এখন বর্তমানে বাংলাদেশে। এটা জন্য সবচেয়ে বড় অবদান কার? এটার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ডক্টর ইউনূস গংদের এবং এই রাজাকারের শাবক যারা আছে তারাই শেখ হাসিনাকে এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে তাদের কার্যকলাপের মাধ্যমে। 5 আগস্টের আগের শেখ হাসিনার জনপ্রিয়তা, 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ পাতাল ব্যবধান। কারণ 16 বছর শাসন আমলে শেখ হাসিনার সম্পর্কে অনেক বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল এই রাজাকারের শাবকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তখন জনগণ বুঝতে পারে না, তাদেরকে ব্রেনওয়াশ করা হয়েছিল যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ শেষ করে দিচ্ছে, চাঁদাবাজি, গুম, হত্যা সকল কিছু হচ্ছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন হয়, তখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা তখনই তো অনেক ভালো ছিলাম। ওরা যা বলেছে বাস্তবে তা কিন্তু শেখ হাসিনা করেনি, হয়তো বা হয়েছে, কিন্তু তা অনেক বাড়িয়ে বাড়িয়ে আমাদের মধ্যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় তারা যেগুলো করছে সেগুলো 16 বছর কখনো শেখ হাসিনার আমলে হয়নি। ওই 16 বছরের শাসন আমলে যা হয়নি, এই 16-17 মাসে এই ডক্টর ইউনূস গং, এই রাজাকারের শাবকরা মিলে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে। এখন যা বাকি আছে সেটাও ধ্বংস করার পায়তারা করছে। আর এদিকে ইসি বলছে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, শুধুমাত্র কয়েকটা জায়গায় হত্যা হয়েছে। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন প্রধান তফসিল ঘোষণার পর ওনার হাতে সকল প্রশাসনিক দায়িত্ব, আর উনি এই বক্তব্য দেয় এই 16-17 মাসে বাংলাদেশে প্রায় 250 মানুষকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে 60 থেকে 70 জন মানুষ মারা গিয়েছে। এত অস্ত্র এখনো সাধারণ যারা রাজনৈতিক কর্মী তাদের হাতে আছে। সরকার সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, সেটার বিরুদ্ধে কোনো মিশন করছে না। শুধু ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2, ফেস 1, ফেস 2 করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর স্টিমুলার চালানো হচ্ছে। আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে, আর যে সকল জঙ্গি আছে তাদেরকে জামিন দিয়ে বাইর করা হচ্ছে। এটাই এখন আমরা সকল জায়গায় দেখতে পাচ্ছি। আর সেই সকল সন্ত্রাসীরা, জঙ্গিরা বাইর হয়ে আবার হত্যা করছে, আবার খুন করছে। এটাই আমাদের বাংলাদেশ, এভাবেই চলছে বাংলাদেশ। এভাবেই নাকি বাংলাদেশে নির্বাচন হবে, যেখানে
একটা এমপি প্রার্থীর কোনো নিশ্চয়তা নাই, সেখানে সাধারণ জনগণ যে ভোট দিতে যাইবে তারা সুস্থ অবস্থায় নিরাপদে কি বাসায় আসতে পারবে? তাহলে ভোট কেন্দ্রের মধ্যে যাবে কেন সাধারণ জনগণ? 60% যারা জনগণ আছে আওয়ামী লীগকে ভোট দেবে, জাতীয় পার্টিকে ভোট দেবে, তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন, তারাই ভোট কেন্দ্রে যাবে না। তার উপর যারা ভোট কেন্দ্রে যেতে চাইবে, বিএনপির ভোটার বলেন এবং জামাতের ভোটার বলেন এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলের ভোটার বলেন, তারা তো ভয়ও যাবে না অর্ধেকের বেশি। তাহলে 5 থেকে 10% ভোট দিয়ে কি একটা দেশের সরকার গঠন করে ফেলতে হবে একটা রাজনৈতিক দল? এই নাটক বাদ দেন। শেখ হাসিনা খুব শীঘ্রই যখন বাংলাদেশে আসবে তখন বুঝবেন বাংলাদেশের কার জনপ্রিয়তা কতটুকু। তারেক জিয়া 18 থেকে 19 বছর পরে বাংলাদেশে আসবে বলেছেন, সেখানে নাকি 20 থেকে 25 লাখ মানুষ হবে। আর শেখ হাসিনা যদি আর 6 মাস বা 1 বছর পরেও আসেন বা 3-4 মাস পরেও বাংলাদেশে আসেন, কোটি কোটি মানুষ এয়ারপোর্টে আসবে। পৃথিবীর ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে। আমি পৃথিবীটা বাদ দিলাম, বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে শেখ হাসিনা। ওনার জনপ্রিয়তা এই পরিমাণ তুঙ্গে এখন বাংলাদেশে আছে। তাই যত ধরনের ষড়যন্ত্র করেন করতে পারেন, আওয়ামী লীগকে যত কোণঠাসা করার করতে পারেন, কিন্তু বেশি সময় দাবি রাখতে পারবেন না। অলরেডি আনস্টেবল হয়ে গিয়েছে সরকার এবং নির্বাচন কমিশনও উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। ডেভিল হান ফেস 2 করবে, এই করবে সেই করবে, স্বরাষ্ট্র উপদেষ্টা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। হাদির জায়গায় বলতেছে ওসমান ফয়সাল সে মারা যায়নি, তাকে মৃত ঘোষণা করে 50 লাখ টাকা পুরস্কার দিবে বলছে। এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ডাকসুর বিপি সাদিককেও স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। তো নির্বাচনী প্রচারণা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, এদিকে খুন হচ্ছে, গুম হচ্ছে, দেশের মধ্যে মেসাকার পরিস্থিতি চলতেছে, দেশের অর্থনীতি একেবারে পঙ্গু, শিক্ষা খাত শেষ, স্বাস্থ্য খাত শেষ। এই অবস্থা কিসের নির্বাচন? বাংলাদেশের এখন 80% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন না হোক। বিশ্বের বড় বড় বাঘা দেশ চাচ্ছে, জাতিসংঘ চাচ্ছে, ভারত চাচ্ছে। তো এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন দিবেন? নির্বাচনের কোনো বিন্দু মাত্র পরিবেশ আছে? এবং জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ করলো, তারাও মনে মনে চাচ্ছে নির্বাচন না হোক, এনসিপিও মনে মনে চাচ্ছে নির্বাচন না হোক। শুধু একটা দল নির্বাচন চাচ্ছে, কে? বিএনপি। কেন চাচ্ছে তারা ভালো করে জানে, তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নিয়ে কোন রকম একটা তেনাফাড়া নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে আসবে। এখন শুধু প্রধান নির্বাচন কমিশন ঘোষণা দেখ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডক্টর সরকার। দেখবে যে বিএনপি নাচানাচি, বিএনপি তখন জামাতের সাথে জোট করতে চাইবে, ওই দলকে জোট করতে চাইবে, তোমরা সবাই আমাদের পক্ষে আসো, আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা সবাই এক পক্ষ হয়ে আওয়ামী লীগকে হারাই ফেলতে হবে, এই ধরনের নাটক শুরু হয়ে যাবে। তখন দেখবে যে নির্বাচন একটু পিছাক, এই সে কত কাহিনী যাবে, শুধু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে এটা শুনলে দেশের মধ্যে তখন ভূমিকম্প সুনামি তৈরি হয়ে যাবে। এই যে রাশেদ খান তারা ভাড়া এগুলো বড় বড় চাপাবাজি করে বক্তব্য দেয়, এদেরকে খুঁজেও পাবেন না তখন। কথা বলছেন, তখন বিএনপি লাইনে থাকবে, কারণ কম্পিটিটর তো আওয়ামী লীগের বিএনপি। এ সকল তেনাফাড়া টোকাই মোকাবিলা কম্পিটিটর এখন খালি মাঠ আছে, এরা বিভিন্ন ধরনের গালগপ্প করতে পারছে, কারণ যে মনে বাঘ থাকে না তখন সকল প্রাণ নিজেকে বাঘ মনে করে, কারণ আওয়ামী লীগ নাই এখন। এ সকল তেনাফাড়ারা নিজেদেরকে বড় নেতা মনে করে, 5টা ভোট নাই এদের পিছিয়ে 5টা কর্মী নেই, এরা চাপাবাজি মারে মিডিয়াতে সামনে আসলে এই হয়ে গেছে সে হয়ে গেছে। কথা বুঝেন না? বাস্তবতা এটা। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা জনপ্রিয়তা এখন বাংলাদেশের তুঙ্গে, ক্লিয়ার কাট হিসাব। শেখ হাসিনা শুধু ডিক্লেয়ার দেখ আমি বাংলাদেশে আসছি, এয়ারপোর্টে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে। কথা বুঝেন না? কেউ ঠিকই রাখতে পারবে না। ডক্টর মুজের কাউন্টডাউন যে শুরু, সেটা মোটামুটি তফসিল ঘোষণার পরে দিনই ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ তিনি কোনো নিরাপত্তা দিতে পারবেন না, সাধারণ ভোটারদের কোনো নিরাপত্তা নাই, কোনো এমপি প্রার্থীর নিরাপত্তা নাই। বুঝেন না ব্যাপারটা? তাহলে ভোট কেন্দ্রে ভোট দিতে কারা যাবে? তোমরা কামড়াকামড়ি করবা, তোমরা মারামারি করে, তোমরা সিল মেরে ভোট দিবা। এই ভোট জনগণ অনেক আগে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বের সকল দেশও নির্বাচনের আগেও প্রত্যাখ্যান করছে এবং নির্বাচনের পরে প্রত্যাখ্যান করবে। আর ওই পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে ওই সরকারকে কোনো দেশে স্বীকৃতি দিবে না, এটা লিখে রাখেন। তাই নির্বাচন বানচাল হওয়াই দরকার এবং আবার নতুন করে তফসিল ঘোষণা করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে নিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির একটা সত্যিকারের একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন দেওয়া দরকার। তাও কি ডক্টর মুনসুর অধীনে না, একটি তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট, কিন্তু একটি প্রশ্ন পুরো দেশকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে কিন্তু বয়কট করেনি। তাহলে এই নির্বাচন কি আদৌ হবে? যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে তা প্রতিহত করবে? আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলেও বয়কট করছে না? নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যৎই বা কি হবে? ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষির জায়গাও কমে যাবে। কিন্তু বয়কট না করলে আওয়ামী লীগ বলতে পারবে আমরা নির্বাচন চাই, কিন্তু আমাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল। এখন প্রশ্ন জাগতেই পারে, নিষিদ্ধ দল হয়েও কিভাবে রাজনীতি চালাবে আওয়ামী লীগ? সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক অচল। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? দল নিষিদ্ধ কিন্তু সমর্থক নিষিদ্ধ নয়, প্রতীক নিষিদ্ধ কিন্তু ভোটার নিষিদ্ধ নয়, অফিস বন্ধ কিন্তু নেটওয়ার্ক অক্ষত রয়েছে। আওয়ামী লীগ আজ কার্যত ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি রাজনৈতিক দল, যার নেতৃত্ব প্রবাসে আর ভোট ব্যাংক দেশে। ভারত, ইউরোপ, আমেরিকা থেকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ আসে স্থানীয় নেতাকর্মী এবং সাবেক জনপ্রতিনিধির কাছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল এখনও অটুট আছে। এটাই আওয়ামী লীগের জেগে ওঠার চালিকা শক্তি। নির্বাচন প্রতিহত করার নামে আওয়ামী লীগ কি সহিংসতা করবে? আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচন প্রতিহত করব, কিন্তু প্রতিহত মানে কি আগুন, ভাঙচুর, সহিংসতা? প্রতিহতের নামে আওয়ামী লীগ সহিংসতার পথে কি হাঁটবে? কারণ আওয়ামী লীগ জানে সহিংসতা মানে আন্তর্জাতিক বৈধতা হারানো। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোশানলে পড়বে।
তাই এই সংকট সময়ে সহিংসতার পথে নেমে দলের অস্তিত্ব আরও ঝুঁকির মুখে ফেলবে না আওয়ামী লীগ। তাহলে নির্বাচন প্রতিহত করার পথগুলো আসলে কি? আওয়ামী লীগ সম্ভাব্য 5টি প্রতিহত কৌশল নিতে পারে। কৌশল 1, ভোটার অনুপস্থিতি। সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ভোট কেন্দ্রে না যাওয়া। যদি আওয়ামী লীগের বড় অংশের সমর্থক ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোটের হার কমবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। এটা হচ্ছে নীরব প্রতিরোধ। কৌশল 2, নীরব নির্দেশনা। আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেবে না, কিন্তু নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারে। স্থানীয়ভাবে বার্তা যাবে, অকে ভোট দিও না, অর্থাৎ কারো পক্ষে কাজ না করে অন্যদের ঠেকানো। একে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা। কৌশল 3, আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন তোলা। আওয়ামী লীগ এখন রাজপথের চেয়ে আইনি এবং সাংবিধানিক লড়াইকে গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশনের বৈধতা, ইউনূস সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আইনগত ভিত্তি, আন্তর্জাতিক চুক্তি এবং গণতান্ত্রিক মানদণ্ড, এই যুক্তিগুলো তুলে ধরতে পারে জাতিসংঘ, ইইউ, কমনওয়েলথ এবং মার্কিন কংগ্রেসের। কৌশল 4, আন্তর্জাতিক বৈধতার সংকট তৈরি করা। একটি নির্বাচন শুধু ভোট হলেই হয় না, প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি। আওয়ামী লীগ চাইবে পর্যবেক্ষক না আসুক, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক। এবং কৌশল 5, নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ। সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের পর। ফলাফল প্রত্যাখ্যান, সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না এমন বয়ান ছড়িয়ে দেওয়া। এই হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংসদ হবে কিন্তু ঐক্যমত থাকবে না, সরকার হবে কিন্তু বৈধতা প্রশ্নের মুখে পড়বে, রাজনীতি চলবে কিন্তু অস্থিরতা থাকবে। এটাই হবে নির্বাচন পরবর্তী সংকটের রাজনীতি। আওয়ামী লীগ বয়কট করছে না, কারণ তারা রাজনীতি ছাড়েনি। নিষিদ্ধ হয়েও তারা খেলছে ভিন্ন মাঠে, ভিন্ন কৌশলে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ ক্ষমতা লড়াইয়ের প্রথম ধাপ। শেষ প্রশ্নটা থেকেই যায়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যি শেষ কথা, নাকি এটা আরো বড় রাজনৈতিক সংঘাতের শুরু? তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশে এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার,